আমরা যখন এক দফা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম তখন আসলে হোয়াট উইল বি নেক্সট কোশ্চেনটা কিন্তু আমাদের সামনে ছিল। তো এখানে জনগণের মধ্যে যে আমরা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা দেখেছি এবং মানুষ কিন্তু গুলি করলো, সে একজন ওই পুলিশের ভিডিওটাই আসলে সত্যি ছিল, একটা ভাইরাল ভিডিও হয়েছিল। তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে এখানে মানে শেখ হাসিনার মানে এই পতন ছাড়া এখানে আমরা আসলে আমরা নিজেদের শপথ করেছি আমরা ফিরে যাব না, বা যেই পরের লাইনটা পড়ি বুঝতে পেরেছি, সেটা পরের লাইনটা পড়ি। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলো, আমরা যেতে অস্বীকার করি। 3 আগস্টের কথা বলা হচ্ছে, বারবার ক্যান্টনমেন্টে কে যেতে বলতেছিল আপনাদের? এটা কোথায় আপনি পড়েছেন? আমি নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাস পড়তেছি। আমাদের এটা 3 আগস্টের ভাই বলছেন যে আমরা 3 আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু আলোচনা এবং বার্গেনিং এর মাধ্যমে না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে আমি ক্লিয়ার করি। জি, এখানে দুইটা সেন্টেন্স আলাদা। 3 আগস্টের থেকে বলে আসছে সেটা যেমন এটা একটা আলাদা সেন্টেন্স, আর পরেরটা যেটা বলছে সেটা মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে। আমি তো পুরো পরিক্রমার সাথে কানেক্টেড ছিলাম, সেজন্য 5 আগস্ট থেকে আপনারা ক্যান্টনমেন্টে যাইতে চান নাই? 5 আগস্ট আপনারা ক্যান্টনমেন্টে যাইতে চান এখানে নাই? আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদেরকে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। তো এখানে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ক্যান্টনমেন্টে যাব না। আমরা হচ্ছে যে সেটাই বলতে চাচ্ছি যে 5 আগস্টে আপনাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছে, তখন আপনারা বলছেন যে আপনারা ক্যান্টনমেন্টে যাবেন না, তাই তো? জি 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 জি। তারপরে আপনারা পরে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আপনাকে এক্স্যাক্টলি না, আমরা ক্যান্টনমেন্টে যাইনি, ক্যান্টনমেন্টে আমরা যাইনি, বঙ্গভবনে যাওয়া হয়েছিল। ভাই পড়ার লাইনে খুবই স্পষ্ট করেছেন, শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে। ওকে, ক্যান্টনমেন্টে যাইতে বলা হয়েছিল কি 5 আগস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পরে? সেটাই বুঝতে চাইতেছিলাম, পালায় যাওয়ার আগে নাকি? সেটাই পালায় যাওয়ার পরে। ওকে, জনাব বাকির মজুমদার, আসছি আবার আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, এই কথা ঠিক যে আপনি বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম, লেজিটিমেসি, তারপরে তাদের স্পিরিট সম্পর্কে, কিন্তু আমি এই কথাটা বলতে চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে। তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম, যেহেতু তারা শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই, শেখ হাসিনার ইয়াতে খপ্পরে গিয়া পড়েন নাই, বা ভালোবাসায় গিয়া পড়েন নাই, বা সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিরিটের মধ্যে ছিলেন। আপনি একটু কন্টিনিউ করেন, আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে। এটা না, আপনার এই লজিকটা এখানে আমি মনে করি গ্রহণযোগ্য নয় এই কারণে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলনায় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি। শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যা এই দেশে বেশি ছিল। তো আমি বলেছি যারা তেল মারে নাই, যারা তার সঙ্গে ছবি তুলে নাই, তাদের মধ্যে যোগ্যতম এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয়, সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই। সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। এই বাকের মজুমদার, আপনি বললেন যে ও রাজপথে ছিল, ঠিক আছে ছিল, ও রাজপথে থাকাকালীন যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো, কারণ যদি তুমি এই আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাইতে পারো তাহলে আমরা নূরজাহান বেগমকে দায়িত্ব দেবো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য। ও কি বলতো আপনাকে? ভাবেন তো একটা কথা, ও কি বলতো? ভাই নূরজাহান বেগম জিনিসটাকে উনি কে? উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন? উনি কিভাবে একটা এরকম গণ অভ্যুত্থানের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন? সেই কাজটাই কিন্তু করা হয়েছে। নূরজাহান বেগমকে গৃহবধূ একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে ওনাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করে। কিন্তু কামাল ভাই, এইটা তো লিডারের চয়েস। আমরা কিন্তু দেখেছি যে কোচ অনেক সময় সবচেয়ে ভালো খেলে আসা লোকটাকেও খেলায় না। আপনি তো আমার পয়েন্টে বলে দিচ্ছেন ভাই, আমি তো ওই কথাটাই বলছি, এটা লিডারের চয়েস। জি, এন্ড দ্যাট ওয়াজ দ্য ট্র্যাজেডি। আমাদের লিডারের একটা ব্যাড চয়েস, আমাদের লিডার এমন একটা চয়েস, ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না, চয়েসটা ভালো হয়নি। উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না। আমি এই কথাটাই বলছি, বারবার বলি যে আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি, একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা, তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে। অথচ আমরা একটা তারা হবে শার্প, তারা হবে তাৎক্ষণিক। আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি লেথার্জিক গভর্নমেন্ট, আমি এই কথাটাই বলেছি, এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট। আপনি দেখেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন, দেখেছেন
আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবের, জি। বলা হয়ে থাকে এই যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ। আমিও তাই বলি। Right. কিন্তু ভাবেন তো, যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে, ওনার যোগ্যতা নিয়ে নুরুল কবির প্রশ্ন করলেন, উনি কি বললেন? উনি বললেন যে আমি তো এই জগতের লোক না, আমাকে জোর করেছে নিয়ে এসেছি, আমি কিছু জানি না, আমি বোঝার চেষ্টা করতেছি, দেখতেছি কি হয়, দেখি কতটুকু করা যায়। তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না, ওনাদেরকে আমি কি বলবো, আমি নিজেও তো পারি না, তো ওনাদেরকে আমি কিভাবে বলবো? আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না, কি বিনয়ী লোক, কি সুন্দর লোক, নিজের কথা স্বীকার করলেন। আপনি আমাকে বলেন ভাই, জি। এটা কি ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে কাজ করার জায়গা? না কামাল ভাই, আমি একটু মনে ডক্টর করেন- কামাল ভাই, আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্যই একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনূস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তাড়াহুড়া ছিল, তিনি সব লোককে চেনেন না, তাকে এই লোককে নিতে হয়েছিল। কিন্তু আপনি তো আরেকটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই, উনাকে কিরকম জায়গায়, কিরকম একটা বাইনারির মধ্যে হাঁটতে হয়েছে। তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না, তিনি বিএনপির লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না, তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে। এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে, কিছু লোক খারাপ থাকতে পারে, কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো? আপনি দেখেন এতগুলি কনস্ট্যান্ট যদি কামাল ভাই আপনাকেও দেই, এতগুলি কনস্ট্যান্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে একটু। আমি বলি আপনাকে, শুনুন, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। ইন্টেনশন অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খড়ের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন, জ্বলবে না আগুনটা ভাই? জ্বলবে, জ্বলবে। ইন্টেনশনে কিন্তু আগুন নিভাবে না, রাইট। ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না, রাইট। সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে। আপনি শুনেন, সারল্য, ভদ্রতা, নম্রতা, এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয়। অ্যাবসলিউটলি। আপনি একটা যুদ্ধে নেমেছেন, ইটস এন ওয়ার, আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই। আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর বেসিসে। শুনেন, আপনার সামনে দিকে তার ছিল, খোলা তার, একজন আপনাকে বললো ভাই তারটার মধ্যে কি ইলেকট্রিসিটি আছে? আপনি বলেন যে ঠিক আছে, হাত দিয়ে দেখি তো ইলেকট্রিসিটি আছে কিনা। আপনি কি হাত দিয়ে দেখবেন? আপনি যদি হাত দিয়ে দেখেন, যদি থাকে তাহলে এটা ধরবো না, তো ধরলে তো আপনি মরেই যাবেন না ভাই। কিন্তু আপনি তো পুরো জাতিকে সঙ্গে নিয়ে হাত দিচ্ছেন। না কামাল এটা ভাই, কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় না। না, না। আমি আপনাকে বলি, শুনেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন? আপনি জীবনে অনেকদিন সাংবাদিকতা, আপনি বলেন তো, অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন, কার সঙ্গে আলাপ করে করছেন? ওকে, আপনি কার সঙ্গে আলাপ করে করেছেন? আমি একটু আগের থেকে আসি কামাল ভাই। সেইটা হচ্ছে যে আসেন। আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ, কিন্তু আমি তো দেখতেছি সেইটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে। আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায়, তারা যুদ্ধ করতে চায় না, তারা শান্তিটা বজায় রাখতে চায়। আচ্ছা, তাদেরকে তো একটা নিরপেক্ষ very জায়গা, good. ডক্টর ইউনূস যুদ্ধ করতে আসেন না। আচ্ছা, খুব ভালো, আপনি চমৎকার উদাহরণ দিচ্ছেন। হ্যাঁ। আমি এই চমৎকার উদাহরণ দিচ্ছি, একটা মন্দ উদাহরণ দিই আপনাকে। জি, জি। যে শান্তিরক্ষা মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রীদের না পাঠায় সেনাবাহিনীকে পাঠায় কেন ভাই? কারণ এটা আপনি আমার বুঝান তো। যদি যুদ্ধ লাগে যুদ্ধ করবে, শান্তিরক্ষা যুদ্ধ মিশনে লাগলে যুদ্ধ করবে, যুদ্ধ লাগলে যুদ্ধ করবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। জি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। যুদ্ধ তো লেগে আছে সারা দেশে। মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা, বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা, যুদ্ধ লেগে আছে। না কিন্তু কামাল ভাই, আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন, তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া, পুরা 2024-এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন, নানা ধরনের বিষয়াদি, জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা, এগুলি আপনি দ্রব্যমূল্যের জন্য একটুক সাফার আমরা করব না, একটুক আমরা দিব না? মানে আমি এর আগে যে দেশটাতে থাকতাম জার্মানিতে, তারা তো 15 বছর ডাস্টবিনের খাবার খায় দেশটারে ঠিক করলো। ওকে, তাহলে আপনি প্রত্যেকটা বাজারের আশেপাশে 20-30টা করে ডাস্টবিন রাখেন। না না আপনারা বাজার করতে পারছো না, এখান থেকে নিয়ে যাও। কিন্তু কিছু স্যাক্রিফাইস আমরা করব না, কিছু স্যাক্রিফাইস আমরা করব না। কিছু কতটুকু? কিছুটা কার জন্য? কার জন্য কিছু? যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে 8 টাকা বাড়ায় দেয়, তার কিছু? নাকি যে লোক 1 লিটার তেল কিনতে যে 3 বার পকেটে টাকা গুনে, তার জন্য কিছু? আপনি কার কথা বলতেছেন রে ভাই? সাধারণ মানুষ, এই দেশের মানুষের, আপনার একজন উপদেষ্টা যে আলী ইমাম মজুমদার, সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না। ওই লোক কষ্টের কি বুঝে?
আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্ট কি বুঝে? বেতন বাড়বে না, চাকরিচ্যুত হবেন আপনি, জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু আপনার কষ্ট হবে না। এটা কি ভাই জুয়ে আছেন, ম্যাজিক নাকি? এটা কি ম্যাজিক? ওকে, আমি কামাল ভাই, আমি কামাল ভাই আপনার রক্ত বেরোবে না কামাল ভাই আমি আপনার বক্তব্যের সাথে দ্বিমত এই পর্যায়ে করছি না, কিন্তু প্রশ্নটা করে রাখি। হ্যাঁ, না প্রশ্নটা আমি করে রাখি, কারণ ভাই আপনার চোখে আমি বরং বাকের ফ্যান, আমি বরং আরেকটা প্রশ্ন করি। জি জি, আমি বাকের একটা কথায় আমার একটা মনে হলো এই প্রশ্নটা আমার করা দরকার। জি জি প্লিজ। খালি নাহিদের এই যে নাহিদ ইসলাম যে আপনার যে স্ট্যাটাসটা দিয়েছেন, এই স্ট্যাটাসটা আপনি তো ওনাকে পড়ে শুনাইলেন। আমি যদি এই প্রশ্নটা করি, আপনি আমার হয়ে বাকেরকেও প্রশ্নটা করতে পারেন, বাকি নিজেও জবাব দিতে পারে। আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি 111 কে ইনভাইট করতেছে, আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ 111 কে ইনভাইট করতেছে, ওকে, যদি এই কথাটা বলি, ওকে ওকে, এই কথা, কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে। একজন উপদেষ্টার পদে থেকে উনি এটা করতে পারেন? এটা কোনো সেন্সিবল কাজটি করেছেন না। ওকে, আমরা কামাল ভাইয়ের প্রশ্নটার জন্য জনাব বাকের মজুমদারকে, এটা যদি বাকের মজুমদার কিছু বলেন, আমরা এটা একটু আহ্বান জানাই। জনাব মজুমদার আমাকে 10টা সেকেন্ড একটু টাইম দেবেন। আমরা একটু দর্শকের কাছে জানতে পেরেছিলাম, মানে প্রশ্ন করেছিলাম যে সময় দিতে পারবেন না বলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সমন্বয়ক সার্জিস আলম। এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 74% দর্শক এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন, সঠিক না মনে করেন শতকরা 26% দর্শক। 54,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছেন। জনাব বাকের মজুমদার, আপনার কাছে একটু যাচ্ছি। জনাব মাসুদ কামাল ভাই একটি প্রশ্ন আপনার কাছে করেছেন যে এই ইনভাইটটা 111 মতো একটা সরকারের ইনভাইটকে আসলে জনাব নাহিদ ইসলামী দিচ্ছেন কিনা? জনাব মজুমদার, এখানে জনাব মাসুদ কামাল ভাই যে খুব সহজে নাহিদ ভাইকে একটা প্রশ্ন করে দিলেন, একটা এখানে কোশ্চেন রেখে গেলেন যে 111 এর সরকারের ইঙ্গিত কি নাহিদ ভাই নিজে দিচ্ছে কিনা বা নিজে ইনভাইট করছে কিনা। তো এখানে আমি পাল্টা জানতে চাই, বা আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে নাহিদ ভাই কিন্তু খুব স্পষ্টভাবে তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে, আসলে কোন অর্থে আসলে বিএনপি 111 কে ইনভাইট করছেন, কিন্তু নাহিদ ভাই খুব তার ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে। উনি কিন্তু ব্যাকগ্রাউন্ড টেনেছে, পরবর্তী ঘটনাক্রম বলেছে। তো আমি মাসুদ কামাল ভাইয়ের কাছে প্রশ্ন করেছি, উনি আসলে কোন প্রেক্ষাপট বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসলে নাহিদ ভাইকে এমন প্রশ্ন করতে চাচ্ছেন। ওকে ওকে ওকে, কামাল ভাই নিশ্চয়ই বলবেন। আমি একটু বোঝার জন্য, জনাব মজুমদার, আসলে আপনাদেরকে প্রশ্ন করা, আপনারা এত বেশি জনপ্রিয়, আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা, কারণ আমার ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিকমতো প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে। আমি শুধু বোঝার জন্য বলতেছি। আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে। জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার, সেটা আপনারা কাকে মিন করেছেন? মানে কারা সরকারে আসে নাই? মানে এটা জাতীয় সরকারটা কে? মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে, এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই। তো বিএনপি রাজি হয় নাই, তার জন্যই কি আর কোনো রাজনৈতিক দলকে ইনভাইট করা হয় নাই, নাকি বিএনপি রাজি হয় নাই বলেই অন্য কোনো সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই? এখানে না, শুরুতে হচ্ছে 5ই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি, তখন আমরা আসলে জাতীয় সরকারের আহ্বান করি। তো সেক্ষেত্রে ভাই যেটা বলেছেন সেটাই, জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সেই সময় আসতে চায়নি। তো বিএনপি যেহেতু এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিরোধী দল হিসেবে তো তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা বিএনপিকে মনে করি। তো এই সিদ্ধান্তের কারণে, বিএনপির সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি। আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের এখানে বিএনপি যদি না আসে, আসলে জাতীয় সরকারের লেজিটিমেসি নিয়ে আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি, সেটা যখন বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আসলে আমাদেরকে স্ট্র্যাটেজিক পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আরেকটি বিষয় যেটি এখানে ভাই উল্লেখ করেছেন, যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকার আসার প্রয়োজন হতো না। মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল, যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি, বিষয়টা এরকম না।
মূলত বিষয়টা ছিল মাঠ থেকে, যেমন আমরা এই মাঠের কর্মসূচিগুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল, আমরা কর্মসূচিগুলো জনগণের ভাষাগুলা ট্রান্সলেট করার চেষ্টা করেছি, রূপান্তর করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে 5ই আগস্ট আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে। তো সবকিছু এই চাপ কি এখনো আছে জনাব মজুমদার? এই চাপ কি এখনো আছে? মানে এখন আছে বলতে আপনি কোন অর্থে মানে এটা mean এখনো করতেছেন? সরকারে থেকে যাওয়ার চাপ আছে? জনাব নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা যাতে সরকারেই থাকেন, মাহফুজ সাহেব যাতে সরকারেই থাকেন, এই চাপ কি এখনো আছে কিনা? সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ এই করেছেন, চাপটা আছে অবশ্যই কিনা এখনো? অবশ্যই দায়িত্ব যে এইসব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি, আমি মনে করছি আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার করা হয়, একটি হচ্ছে যে ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি খুবই সরকারি যদি বলি। হ্যাঁ, তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম, এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু 3জন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানে বা এই আমাদের যে এক দফা ছিল, এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুটি অঙ্গীকার আসলে বাস্তবায়ন করবেন, মানে সর্বসাকুল্যে আমরা মনে করছি। আর জনাব মজুমদার, আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই, যদি আমরা নাহিদ ইসলামের না না, বিষয়টা এরকম নাহিদ ভাই, আমার কাছে আমি যদি আবারও পড়ে শুনাই, জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না, শব্দটা কিন্তু খুবই মানে যে সেন্টেন্স, এখানে অনেক কিছু একসাথে আপনি কিন্তু মিন করতে পারবেন। যে প্রয়োজন হতো না, ইট ডাজন্ট মিন যে থাকতে পারতো না, মানে এটা প্রয়োজন হলে থাকতো, যদি মনে করতেছে ওই সময় হয়তো প্রয়োজন হতো না, মানে তার মানে হচ্ছে প্রয়োজন হলেও হইতে পারতো, তাই তো? হতেও পারতো, হতে হলেও। এখনকার অবস্থাটা কি? এখনকার অবস্থাটা কি? এখন কি হয়তো প্রয়োজন আছে? অবশ্যই আমরা মনে করছি এই গভর্নমেন্টে তো অবশ্যই এখানে লেজিটিমেসি আমরা মনে করছি যে একটা বড় লেজিটিমেসি দিচ্ছে হচ্ছে যে আমাদের ছাত্র উপদেষ্টারা, তো সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি দিতেছে ছাত্র উপদেষ্টারা। না না, আমি বলছি একটা আমি মনে হয় ওয়ার্ডিং এ ভুল করতে পারি, বাট আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই গভর্নমেন্টের অন্যতম লেজিটিমেসি হচ্ছে আমরা মনে করছি আমাদের ছাত্র উপদেষ্টারা, যেহেতু ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তাদের প্রতিনিধিত্ব ছাত্ররাই চেয়েছে, এবং সেই প্রতিনিধি হিসেবে। জনাব মজুমদার, আমি একটু যদি ধীরে বলেন, আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই, যে আপনি একটু বলেন তো যে বর্তমান সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টারা। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা। আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা এরকম শুনতে পাচ্ছি, মানে এটা হবেও। এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন? তার আগে কি নাহিদ, আসিফ, জনাব আসিফ, জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন, নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবেন? আচ্ছা, আমি প্রথমেই আবার আমার পিছনে যেতে হয়, সেটা হচ্ছে হ্যাঁ আমি বলছি আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার, আমি আবার উল্লেখ করছি, ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 5 আগস্ট পরবর্তী সময়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন দুইজন সমন্বয়ক ছিলেন যে আমাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা মূলত দুটি অঙ্গীকারকে সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছেন। এখন আমাদের মাঠে থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের আশাকাঙ্ক্ষা বলি, জনগণের চাপ বলি, ছাত্রদের চাপ বলি, একটা নতুন রাজনৈতিক দলের কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে। তো এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি যেটা বলছি আমাদের এক দফা যে দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো বিবেচনাধীন আছে, এখনো এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি, আমি সেটা বলবো। আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টারা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে, এবং হচ্ছে যে এক দফা দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন। আর রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা, হ্যাঁ সেই বিষয়টিও আমি মনে করছি যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম। আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দলে আসতেই পারেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনৈতিক করার অধিকার আছে, সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না, সেভাবেই সে আসলে রাজনৈতিক দলে আসবে। আমি গভর্নমেন্ট বলতে বুঝাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে। জি, যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টে না থেকেই তারা রাজনৈতিক দল করবে, তাই তো?
অবশ্যই 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 জি। আপনাকে 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 অনেক ধন্যবাদ। আমি আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি। জনাব মাসুদ কামাল ভাই, অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায়, আপনি বলেও আসতেছেন, কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা। সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে মুজিববাদ, জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই। মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম, যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা। একটু বাইদা ভাই বলে রাখি, আমি অবশ্য ছাত্রদলও করতাম না, এই বাইডারিতে আমাকে ফালানোর দরকার নাই। তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ, এই ব্যাপারটা কি আসলে, মানে এই এই বাদগুলি কোত্থেকে আসতেছে আপনি এটা খেয়াল আচ্ছা, করেছেন? আমি আপনাকে বলেন, একটা এই ছাত্র যারাগুলি বলেন না, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি হ্যাঁ, যে শেখ হাসিনা সরকার তো গত 17 বছর মোটামুটি টানা ছিল, এই সময়ে তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটাকে শুনেছে কিনা, এটা আমি একটা জানতে চাই। আমি মনে করতে পারি না। জিয়া রহমানের সরকার, জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেন। এই জিয়া রহমানের কোনো একজন কর্মীর মুখে, নেতাবাদ দেন, কোন একজন কর্মীর মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে? জিয়াবাদটা তো নগদ মনে পড়তেছে না, কিন্তু কিন্তু আপনি এটা ঠিক কইছেন। মুজিববাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবীয় বর্ষ, জায়গার জোনের নাম দিয়ে দিছিল। আমি ওগুলিকে প্রশংসা করছি না, আমি বলছি জানেন এগুলো বলার জন্য আমাদের এই পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছেন। আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছেন মুজিববাদ, জিয়াবাদ হবে না, অন্য বাদ। কি বাদ হবে ভাই? আপনার বাদটা কি? পাটোয়ারি বাদ? বাদটা কি রে ভাই? বুঝান না আপনি আমাকে জিনিসটা। বাদের কথাটা আসে করে, বাদ তো বাদ, সব বাদই বাদ না। উনি যেটা বুঝাতে চেয়েছেন কামাল ভাই, আমি যেটা বুঝছি, জনাব পাটোয়ারি যেটা বুঝাতে চেয়েছে, আপনি যে এখন উনাদেরকে সমালোচনা কইরা আপনার সমালোচনার ফসল বিএনপির ঘরে উঠতেছে, সেইটাতে আমরা এটা পছন্দ করতেছি না। আপনি বিএনপিরও সমালোচনা করেন। ওনার ঘরে উঠলে উনি পছন্দ করতেন, আমার ওকে ফাইন। কার ঘরে উঠবে আমি জানি না। উনি কি চান যে আমি সমালোচনা করে ওনার ঘরে আমার ফসল উঠাই দেই? হ্যাঁ, ওনার তো আমার আজগুবি লোক মনে হয়। কারণ আপনি কোথা থেকে মুজিববাদ নিয়ে আসলেন, কোথা থেকে জিয়াবাদ নিয়ে আসলেন? যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত। উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই, এগুলো আমি এগুলো বলতে চাই না। সিম্পল মানে বিষয়গুলো হলো জানেন, এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা, আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি আগে বহুদিন ধরে একই কথা বলতেছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। শেখ হাসিনা এই 17টা বছর ধরে এই এক আকাম করে গেছেন, জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করছেন। জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চর ছিলেন। রাইট। আপনারা জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন, জামাতে ইসলামকে দরজা পর্যন্ত, অফিস পর্যন্ত খুলতে দেন নাই। এগুলো তো করেছেন, কেন করেছেন? জাতিটাকে ভাগ করতে চেয়েছেন, ভাবছেন যে ডিভাইড এন্ড রুল, আমি অর্ধেককে ভাগ করে রাখবো, কিছু লোককে দৌড়ের উপর রাখবো, আর বাকিরা আমরা রুল করব। এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, জাতিকে ডিভাইড করা। মুজিববাদী একদল লোক, একদল জিয়াবাদী লোক, আরেকদল পাটোয়ারিবাদী লোক। ভাই হচ্ছে কি দেশে? হচ্ছেটা কি? আপনি চান কি জুলাই আগস্টের মতো রক্তক্ষয়ী এরকম একটা জিনিসের পরে 15 বছর পরে শেখ হাসিনার এরকম জগদ্দল পাথরের মতো চাইপা থাকার পরে একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে, আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে, ওইটার মধ্যেই থাকবে। আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন, গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না, কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না। না, আপনি আমাকে বলেন তো ভাই, নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনে করবেন? নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইউনূস সাহেবের মতো ভালো ভালো উপদেষ্টা, তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থেকে গুণগত মান পরিবর্তন আনবে। তারা সৎ লোক, তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে। পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ। তাহলে আপনি চাচ্ছেন অরাজনীতিকরণ, বিরাজনীতিকরণ? না, রাজনীতি হবে পরে, ওরা যখন রাজনৈতিক দল করবে, ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি। আপনার কথা বটম লাইন দুইটাই, রাজনৈতিক দলগুলো সব খারাপ, রাজনৈতিক দল দরকার নাই, আমরা অরাজনৈতিক দল আনবো, তারা কারো কাছে কোনো জবাবদিহি করবে না, ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে, যখন ইচ্ছা হবে বই দিবে, যখন বলবে যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব। আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে। কেন ট্রাক ধরা পড়তেছে? এটাকে আগে শুনছি, কেন শুনি নাই? যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজারে এনে বিক্রি করার দরকার পড়ে না। শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন, আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো। যে দেশে শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না,
তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ, কেমন লজ্জাহীন মানুষ, দেখ। তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন। কে- আপনি আমাকে বলেন রে ভাই, এদেরকে আমার যোগ্য বলতে হবে? ভাই আপনি আমাকে শুনেন, উনাদেরকে আমি খুব ভালোবাসি, কোনো সন্দেহ নাই, আমি খুব ভালোবাসি। আপনার ভালোবাসাটা একটু 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 না, কঠিন আপনি ভালোবাসা। আমাকে বলেন, আপনি শুনেন, আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে, নিজের সন্তানকে। জি, না, জি। আমার পুত্র প্রায়ই বলে যে বাবা গাড়ি চালানো শিখবো আমি। ওর তো গাড়ি চালানোর বয়স হয় নাই, অথবা বুড়া হয়ে গেছে, কিছু একটা হয়েছে। এখন আমি একটা গাড়ি কিনলাম, বললাম যে যাক আমার ছেলে গাড়ি চালাতে চায়, খুব ভালোবাসি, বাবা তুই চালা। আমরা পেছনে যে পরিবার নিয়ে বসলাম, কি লাভ হবে? ওই পোলা মরবে, আমরা পুরো সপরিবার মরবো, গাড়িও নষ্ট হবে। ঘটনা তো এটাই হবে রে ভাই। অযোগ্য লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে ঘটনা এরকমই হবে। যোগ্যতা এবং অযোগ্যতা একটা বিষয় আছে, কিন্তু ভালো মানুষ দিয়ে যোগ্যতা ওদের নির্ধারিত হতো, না। তাহলে বাংলাদেশের সব মসজিদের ইমাম আইন আপনি বানাই দিতেন। না না কামাল ভাই, এটা করবেন না। কামাল ভাই আপনি যোগ্য মানুষের কথা বলতেছেন, ভালো মানুষের কথা বলতেছেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কিসের সাপেক্ষে তুলনাটা করতেছেন? আমাদের 53 বছর বয়সে সাপেক্ষটা কি? মানে কারে আপনি ভালো মানুষ দেখে এদেরকে আপনি খারাপ মানুষ বলতেছেন, কারে আপনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর দেখে এদেরকে খারাপ অ্যাডমিনিস্ট্রেটর বলতেছেন? আপনি আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য উপদেষ্টারে আপনি খারাপ বলতেছেন? আপনি শুনেন, আপনি যেটা বলছেন সেটা তো এক ধরনের যুক্তি, এবং এটা মনে করেন বাজারে তো যুক্তি আছে, সুযুক্তি আছে, কুযুক্তি আছে, Right. আছে না? এগুলো থাকে, থাকুক, কোনো সমস্যা নেই আমার এটা নিয়ে। বাট আমার কোশ্চেনটা হলো কি, আমার ভালোত্বটা হলো প্রত্যাশার কাছাকাছি কারা আছে।